একটা খুশি সংবাদ দিতে আসছি আপনাদেরকে। বিশ্ব শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে অত্যন্ত গোপনীয় ভাবে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। নজিরবিহীন ঘটনা। A new Bangladesh, a changing Bangladesh, ladies and gentlemen. That's what we are fighting for a long time. এইসব রাজনীতিবিদদের ডেকে নিয়ে ফাঁসির মঞ্চে দেওয়া দরকার। উনার মতো চতুর মানুষ এই পৃথিবীর কোনো হেড অফ স্টেট মানে এর আগে দেখে নাই উনার মতো। এরা সবাই জানে ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আসলে কি ডক্টর ইউনূস খুব ভালো করছে? এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই? তারা হরতালের ভয় দেখায়, অথচ তাদের নেত্রী ছিল হাজতে। বিন অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া। এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট। বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন। বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সাড়া ফেলে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটিতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জরুরি আলোচনা। দর্শক, পিনাকির বিরুদ্ধে বিএনপি কি করতে চায়? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ট্রানজিশনাল গভর্নমেন্টের থিওরিতে 5 বছর মেয়াদী জাতীয় সরকার আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, কারণ ভারতের একটু জানা দরকার আছে। আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই। অনেকে মনে করেন যে ভারত চাইলে 4 দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে। আপনার এই ধারণাটা ভুল। রাশিয়া মনে করছিল যে 72 ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নাই, কিন্তু খেলাটা অন্য জায়গায়। জিও পলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয়েছে, হয় নাই। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বোঝে ভালো করে। এর পাশাপাশি সে 1971 সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে আর রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা, তারা এই তথ্য জানিয়ে বলছে, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করা, সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে। এবং কি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে। আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই, বাট সামহাউ সোর্সেস গুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির 10টি যুদ্ধ বিমান কেনা হয়েছে। কেউ বলছেন 16টা, কেউ বলছেন 20টা, আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে। এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্ট গুলো ছিল ভারতের, বাট 5ই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পারচেজ করছেন
চীন থেকে করছেন, রাশিয়া থেকে করছেন, আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে। কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের, তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে। এমনকি যুদ্ধ জাহাজ কিনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে। তো সবকিছু মিলাইয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করে লাভ নাই। ভারতের সাথে বন্ধুত্ব আছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস থাকুক, কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে, তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজা না বাতিজা। হ্যাঁ, আমরা চাই আমাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি পাক, এখানে বরাদ্দ দেওয়া দরকার। দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যর্থ নাকি সফল? তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন? এই নিয়ে আমি দুটি মতামত বা বক্তব্য আপনাদের সামনে আনবো। একটা সোশ্যাল মিডিয়ার, আরেকটি হচ্ছে একজন রাজনৈতিক নেতার মতামত, বক্তব্য। আচ্ছা, প্রথমে একজন জাকির মোল্লা, আমি তাকে চিনি না, যাই না, তার একটা পোস্ট আমি এখানে আপনাদের সামনে নিয়ে আসছি। তিনি বলছেন, অলৌকিক ভাবেই হোক আর ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, সেই নীতিই হোক, কথাগুলো কিন্তু সত্যি। কি সত্যি? গত 6 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন, অর্থাৎ বাঁচানোর চেষ্টা করছেন। 200 টাকার পেঁয়াজ 40 টাকা কেজি, 400 টাকার কাঁচামরিচ 50 টাকা কেজি, 100 টাকার তরকারি এখন 40-50 টাকা। টমেটো মাস 10 টাকা, আরো 20 টাকা প্রতি বছর। গরু আসলে বেতন হলে 150 থেকে 200, আর এখন বেতন 30-40 টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই, বলি আগে ভালো ছিলাম, কমলে পোস্ট দেই না। এটা মুনাফেকের কাজ। 3-0 থিওরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয়। উনি চা বিক্রেতা নন, তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এটা হচ্ছে জাকির মোল্লার একটা পোস্ট। আচ্ছা, জাকির মোল্লা না হয় লিখলো, কিন্তু মাহমুদুর রহমান মান্না উনি তো বেশ মুক্ত মনা, যেটা মনে করেন সেটা কিন্তু তিনি বলে দেন। তার একটা বক্তব্যকে কোট করেছে সমকাল। ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। আচ্ছা, কেন সেই ম্যাজিক দেখাচ্ছেন? তিনি প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একটা কথা বলেছেন। তিনি বলছেন ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন, তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ছিল। এই জন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তাহলে মাহমুদুর রহমান মান্না, নাগরিক পক্ষের সভাপতি, তিনি বলছেন ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছে। আর ওই যে যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্ট, জাকির মোল্লা, তারও তিনি কিছু পরিসংখ্যান দিচ্ছেন কিভাবে জিনিসপত্রের দাম কমলো, এবং বলছেন যে আমরা দাম বাড়লে নিউজ করি, কিন্তু দাম কমলে নিউজ করি না বা বলি না। এটা মুনাফেকদের কাজ। আসলে বিষয়টা কি দর্শক? আসলে কি ডক্টর ইউনূস খুব ভালো করছে? এই জন্য মানুষের ভোট নিয়ে বা নির্বাচন নিয়ে আন্দোলন করা, এগুলোতে কি মানুষের কোনো মনোযোগ নেই? মানুষের মধ্যে কি কোনো অস্বস্তি নেই? মানুষ কি মোটামুটি ভালো আছে? মানে এইভাবেই চলুক, আস্তে আস্তে সামনের দিকে যাক, নাকি সামনের দিকে যাচ্ছে নাকি পিছনের দিকে যাচ্ছে? সব মিলে আপনারা একটু মন্তব্য করতে পারেন। কেননা ইদানিং কিন্তু অনেকেই বলছেন ডক্টর ইউনূস সংকটটায় আস্তে আস্তে এগোচ্ছে। যে যে জায়গাগুলোতে দুর্বলতা ছিল, আইন শৃঙ্খলা, সেটা অনেকখানি গুছায় আনছে। দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে আছে। এই তো মানুষ তো এটাই চাই, নিরাপত্তা আর অন্ন বস্ত্র যাতে তারা সহনীয় মূল্যে বা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে যাতে থাকতে পারে, মানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যাতে দৌড়াতে না থাকে। তাহলে বিষয়টা কি? আপনারা একটু মতামত দিয়ে একটু যদি সহযোগিতা করেন তাহলে বুঝতে পারবো যে আসলে মানে ওনারা যেটা বলছেন, সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট যা বলছে, মাহমুদুর রহমান মান্না যা বলছে, সেটা সঠিক নাকি বেঠিক? আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, বিন অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া। কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা তাদেরকে নেত্রী বলে। সেই নেত্রী অন্যায়ভাবে হাজতে আছে, এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না।
এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে, জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 3 টার্মে 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করবো। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করবো না। সংস্কার কর্মসূচি দিয়ে দিছে, আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একজাক তরুণ অত্যন্ত অভিজ্ঞ এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অত্যন্ত সুপরিচিতর কারণে বিশ্ব ময়দানে ছোট্ট একটি বাংলাদেশের এই বড় বড় প্লেয়াররা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন। বাংলাদেশে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে একটি চরম সাড়া ফেলে দিয়েছে। বাংলাদেশ বিজনেস সামিট এই মুহূর্তে বাংলাদেশে চলছে 2025। এই সামিটে আন্তর্জাতিকের অত্যন্ত প্রভাবশালী এবং বড় বড় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পৃক্ত হয়েছেন। ইতিমধ্যে এই আন্তর্জাতিক ব্যবসায়িক যে সামিট, তার মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের যে বিনিয়োগের আশ্বাস তারা ইতিমধ্যেই পেয়েছেন। আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং বিডা এবং বেজার নির্বাহী পরিচালক যে আশিক, এই দুটি মানুষ নিয়ে প্রধানত আজকে কথা বলতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং এই যে বিডার নির্বাহী পরিচালক আশিক, তিনি কি কি কাজ বাংলাদেশ নিয়ে করেছেন, আপনাদের যদি সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় আপনাদের চোখের সামনে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো বুঝবেন যে বাংলাদেশের এই ছোট্ট কান্ট্রিটি বিশ্ব ময়দানে কি চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং যে বিশ্ব ময়দানের ছোট একটি দেশ হিসাবে যে বড় খেলোয়াড় এই দুজনকে আমরা পেয়েছি রাষ্ট্র ক্ষমতায়, তারা কি করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে স্টার্লিং বাংলাদেশে তাদের যে ব্যবসায়িক চুক্তি সেটা হয়েছে। স্টার্লিংয়ের যে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। এই স্টার্লিংয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের রাজনীতি বলেন, কূটনীতি বলেন, সামরিক বলেন, অর্থনীতি বলেন, সব কিছু দ্রুততার সহিত আমরা কিন্তু সারা বিশ্বে আরও প্রসার করতে পারবো বাংলাদেশের সকল বিষয়াদি। তার সাথে সাথে আপনারা জানেন যে গতকাল কি একটি চুক্তি হয়েছে নাসার সাথে। নাসা আন্তর্জাতিক একটি সংস্থা, যে সংস্থাটি মহাকাশ নিয়ে গবেষণা করেন এবং নানা তাৎপর্যপূর্ণ এই চুক্তি বাংলাদেশকে আরো অনেক দূর নিয়ে যাবে। বিনিয়োগের যদি কথা বলি, আপনারা জানেন যে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে। আন্তর্জাতিক একটি ব্যাংকের সাথে চুক্তির মাধ্যমে আমরা সেই ব্যাংকটি বাংলাদেশে 100 কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ইতিমধ্যেই ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছি, যার মাধ্যমে আপনারা জানেন যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করি এবং বিদেশ থেকে যে আমরা অনেক জিনিসপত্র বাংলাদেশে ইম্পোর্ট করি, তার জন্য আমাদের বড় বড় জাহাজের প্রয়োজন হয়। বাংলাদেশ ভাড়ার মাধ্যমে বিভিন্ন বিদেশি জাহাজ দিয়ে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোই করতাম। সেই মাধ্যমটিকে আরও প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ 5টি বড় বড় জাহাজ ক্রয় করেছেন, যে জাহাজগুলো বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্যে আরও ব্যাপকভাবে প্রসার ঘটাবে বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বরত আছেন তারা মনে করছেন এবং আমরাও সেটা মনে করছি। দেখুন, বাংলাদেশ ইতিমধ্যেই যে
চিকিৎসা ব্যবস্থা এই জায়গায় অভূতপূর্ব পরিবর্তন আনার জন্য চায়নার সাথে চুক্তি করেছেন। চায়না বাংলাদেশে বেশ কয়েকটি, দুটির মতো বড় বড় যে হসপিটাল তৈরি করতে আগ্রহী হয়েছেন। তার ছাড়াও আরও বেশ কয়েকটি হসপিটাল বাংলাদেশে তৈরি করবেন, যার মাধ্যমে আন্তর্জাতিক যে সেবা সেটা বাংলাদেশে সুনিশ্চিত করা যাবে। এই চারটি প্রধানত আমরা দেখতে পাচ্ছি যে 4টি হাসপাতাল তৈরি করার জন্য বিদেশি বিনিয়োগ এবং সেই বিনিয়োগের প্রক্রিয়া যেটি বাংলাদেশে এসে তারা করবেন সেটা চলছে। দেখুন, বাংলাদেশের যদি অর্থনৈতিক হাব বলেন, সেটা চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর থেকেই কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সেটা প্রসারিত হয়। তো সেই জন্য চট্টগ্রামের সাথে ঢাকার যে একটি সম্পর্ক সেটা যত দ্রুততার সহিত আমরা করতে পারি এবং আমাদের যে পণ্য আনা নেওয়া সব কিছু যদি আমরা করতে পারি তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। তারই লক্ষ্যে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্টগ্রাম যে ইলেকট্রিক ট্রেন বা বুলেট ট্রেন সেটা নির্মাণের একটি প্রকল্প বা একটা চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এই যে যোগাযোগ ব্যবস্থা অন্তত পক্ষে। তো আমরা ঢাকায় থেকে চট্টগ্রামে মাত্র 40 থেকে 45 মিনিটে আমরা যাতায়াত করতে পারবো। এরকম একটি কিন্তু ইলেকট্রিক ট্রেন তৈরি করার জন্য চায়না বা অন্যান্য আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়টি কিন্তু যত দ্রুততার সহিত বাংলাদেশে আসবে, তার সাথে সাথে বিভিন্ন বিদেশি যে বিনিয়োগ বাংলাদেশে আনার সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে আমাদের যে শিল্প কারখানা এটা আরও ব্যাপক পরিসরে বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক বৃহত্তর 10টি ইকোনমিক জোন তৈরি করার যে চেষ্টা সেটা কিন্তু চলছে ইতিমধ্যে বাংলাদেশে। তো দেখুন, এই যে অল্প কয় মাস, মাত্র 7-8 মাসের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিক একটি পর্যায়ে নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। যেখানে আমরা বিশ্বের প্রভাবশালী দেশের তালিকায় 127তম ছিলাম, সেই জায়গায় এখন আমরা কিন্তু 47তম বিশ্বের প্রভাবশালী দেশে পরিণত হয়েছি। আপনারা একটু কল্পনা করেন, শুধুমাত্র 8 মাস সময়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই যে আশিক সহ যে টিমটা আছে, ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তাদের যে নেতৃত্ব, তাদের যে যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে, আমরা আমাদের বাংলাদেশের জন্য এটা একটা বিশাল একটা অর্জন যে আমরা এরকম মানুষগুলো পেয়েছি। এই মানুষগুলো আন্তর্জাতিক অঙ্গনে ছোট দেশের হলেও বড় মাপের প্লেয়ার হিসেবে তারা কিন্তু খেলছেন, বাংলাদেশের জন্য তারা বড় রোল প্লে করছেন। আমরা দেখছি যে $100 বিলিয়ন একটি মাইল ফলক নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে প্রায় $100 বিলিয়ন একটি ইনভেস্ট বাংলাদেশে আসবে। এই ইনভেস্টে প্রায় 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করবে। এখানে প্রায় 1 লাখ নতুন কর্মসংস্থান বা তারও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে, যেই কর্মসংস্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছেন, শিক্ষিত বেকার যুবক, তারা কিন্তু কর্মসংস্থান হবে এবং বাংলাদেশটা আন্তর্জাতিক অঙ্গনে একটা মাইল ফলক ছুবে, এটা তারা আশা করছেন আর কি। দেখুন, বাংলাদেশ আমরা কিন্তু পৃথিবীর ছোট একটা রাষ্ট্র হতে পারি, কিন্তু মানুষের জনসংখ্যার দিক থেকে আমরা পুরো পৃথিবীর 8ম স্থানে অধিকার করছি। মানে আমরা অর্থনীতি এবং বাজার ভিত্তিক কিন্তু আমরা 8ম স্থানে আছি। তো সেই জায়গায় আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এতদিন এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা এখন আমরা কিন্তু আর গুটি গুটি পায় না, এখন আমরা দৌড়িয়ে সেই জায়গাগুলো দখল করার বা যে মাইল ফলকগুলো অতিক্রম করার আমরা চেষ্টা করছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই দল, তার যে টিম, তার যে এই যে বিডার যেই নির্বাহী পরিচালক আশিক, তাদের নেতৃত্বে কিন্তু সেটা হচ্ছে। তো আমরা অন্ততপক্ষে একটি কথা বলতে চাই যে তারা হয়তো আর 1 বছর 6 মাস যেই সময়টুকুই থাকুক না কেন, পরবর্তী সময় যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা অন্ততপক্ষে এই যে যোগ্য মানুষগুলো, তাদের যে যোগ্য নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে সফলতা, তাদের যে পরিচিতি, সেটা যাতে তারা কাজে লাগায় এবং তাদেরকে যাতে সম্মান দিয়ে নেক্সট যে সরকারটি গঠন করবে সেই সরকারটিতে তাদেরকে সম্মান দিয়ে। বিভাগের পৃথকীকরণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করি। মানে একটা রাষ্ট্রের বিচার বিভাগ যদি পৃথক না হয়, সেটা আসলে একটা রিপাবলিকই হয়ে ওঠেনি। একদম সোজা সাপটা কথা। একটা রিপাবলিক মানে হচ্ছে সেটার ক্ষমতার কাঠামোর মধ্যে সেপারেশন অফ পাওয়ার থাকবে, একটা এক্সিকিউটিভ থাকবে, একটা লেজিসলেচার থাকবে এবং একটা জুডিশিয়ারি থাকবে। বাংলাদেশের বিচার বিভাগ কার্যত, বিচার বিভাগ বলতে আমি লোয়ার জুডিশিয়ারির কথা বলছি। ইনফ্যাক্ট আমরা অনেকে লোয়ার জুডিশিয়ারিকে একটু আন্ডারমাইন করার চেষ্টা করি, অথচ ওটাই বিচারিক আদালত, মূল বিচার ওখানে হয়। সো লোয়ার জুডিশিয়ারি সরকারের অধীনে আছে এবং সেটাকে সরকারের অধীনে রেখে বিচার বিভাগের স্বাধীনতার আলাপ আসলে হাস্যকর। দীর্ঘদিন থেকে বলেছি, লিখেছি। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা পদক্ষেপ নিতে গিয়ে ঝামেলায় পড়েছে। মানে এতদিন পর্যন্ত যেটা প্রধানতম সমস্যা ছিল, মানে গত 1-11 সরকারের সময় কাগজে কলমে এটাকে পৃথক করা হয়েছিল, ফলে এক্সিকিউটিভরা, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজ থেকে সরে আসতে হয়েছিল। এটুকু হয়তো অ্যাপারেন্টলি উন্নতি আছে, যদিও এখনও মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার কাজ পরিচালনা করেন, এটাও একেবারেই অসাংবিধানিক। পরবর্তীতে যেটা হয় যে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় এসেনশিয়াল। আমরা 1999 সালে যে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল সেটার আলোকেই একটা পৃথক সচিবালয় লাগবে, কারণ সরকারের সচিবালয় যদি থাকে, নিম্ন আদালতের বিচারকদের
কন্ট্রোলটা, তাদের পদোন্নতি, তাদের বদলি, তাদের সুযোগ সুবিধা সব কিছু আসলে সরকারের হাতে থাকে। সো বিচার বিভাগ যদি একটা আলাদা বিভাগ হয়ে থাকে, তাহলে একটা আলাদা সচিবালয় লাগবে। সো সেই সচিবালয়টাই করার চেষ্টা এই সরকারের আমলে শুরু হয়েছে, এবং আমরা দেখছি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 নামে একটা খসড়া আইন মন্ত্রণালয় প্রণয়ন করেছে। এখানেই এই জিনিসগুলো হবার কথা, এই সচিবালয় থেকেই, যেটা সুপ্রিম কোর্টের, এবং আরও যদি সরাসরি বলি আমাদের প্রধান বিচারপতির অধীনস্থ থাকবে, তারা এগুলো করবেন। কিন্তু সমস্যা বেঁধেছে সংবিধানের 116। মানে আমরা নিশ্চয়ই জানি সংবিধান মতেই কোনো আইন সরকার তৈরি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, এবং সাংঘর্ষিক হলে সেই আইনের পুরোটা অথবা যতটা অংশ সাংঘর্ষিক সেটা বাতিল বলে গণ্য হবে। তাহলে আর্টিকেল 116-এর এক্সিস্টেন্স আছে যেহেতু আমাদের সংবিধানে, সেটার সাথে এই নতুন সচিবালয়টা সাংঘর্ষিক হবে। আমি আর্টিকেল 116 একটু পড়ি, অনেক কথা হয়েছে এটা নিয়ে, আমি নিজেও বলেছি। বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ ও অন্যান্য শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। যারা সংবিধান পড়েন তারা নিশ্চয়ই জানেন যে এই সংবিধানে রাষ্ট্রপতি শব্দটা আদতে সরকার, একটা দুটো এক্সেপশন বাদ দিয়ে। আর্টিকেল 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে রাষ্ট্রপতি এটা প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমেই করবেন, পরামর্শেই করবেন। প্রধানমন্ত্রী যা করতে বলবে তিনি সেটা করবেন। তাহলে আসলে এটা রাষ্ট্রপতি টতি না। 116-তে ক্ষমতাটা খেয়াল করে যেভাবে লেখা আছে, রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে। তার মানে সুপ্রিম কোর্ট পরামর্শ করবেন তিনি, মূল দায়িত্ব রাষ্ট্রপতি মানে সরকারের, সোজা সাপটা কথা। তাহলে 116 এটা সরকারের কাছে দেয়া আছে, এবং সে দেওয়ার কারণে এখন সচিবালয়ের জন্য পৃথক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটা টেকনিক্যাল প্রবলেম হবে। এটাকে রিড করলে এটা চ্যালেঞ্জের মুখে পড়ার সমূহের সম্ভাবনা আছে। কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আছে, সেটা হলো সংবিধানের সংবিধানের আমরা যদি মূল কাঠামো বলি, এর মধ্যে প্রথম দিকের যেসব আমাদের অনুচ্ছেদ আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এইগুলো মৌলিক অধিকার, এগুলো বরং আরও বেসিক স্ট্রাকচার। তো সংবিধানের অন্যান্য যেসব স্ট্রাকচারও আছে সেগুলো আসলে এর সাথে সাংঘর্ষিক এভাবে বিবেচনা করার সুযোগ আছে। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, আর্টিকেল 109 অনুযায়ী অধস্তন সব বিচারালয় মানে কোর্ট, আমি একটু হুবহুটা পড়ি আর্টিকেলটা। 109 বলছে, হাইকোর্ট বিভাগের অধস্তন সকল এর উপর বিভাগে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে। অধস্থন, এখানে মানে হেডিংটা হচ্ছে এরকম, আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, হাইকোর্ট বিভাগের অধস্থন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকিবে বলা হয়েছে। কিন্তু ওই যে বললাম যে 116 এটা যেহেতু আছে, এই দুটো জিনিসও সাংঘর্ষিক নয়, 116 সাথে সাংঘর্ষিক, কিন্তু মেজর সাংঘর্ষিক হচ্ছে আর্টিকেল 22, যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ। এখানে বলা হচ্ছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগীয় পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। একটা রিপাবলিক এটা হতে হবে, এটা আসলে আমাদের লিখে দেওয়া আছে। সুতরাং কোনোভাবেই রাষ্ট্রপতির কাছে অধস্থন আদালতের বিচারকদের এই যাবতীয় যে নিয়ন্ত্রণগুলো আছে এটা থাকতে পারে না। ফলে এই 122 মানে 116 আমাদের আর্টিকেল 22-এর সাথে বা আর্টিকেল 109-এর সাথে সাংঘর্ষিক। আইনের ক্ষেত্রে যারা খুব মানে আইন ব্যাপারে যারা খুবই ভালো ওয়াকিবহাল এবং বড় বড় লয়াররাও ইনফ্যাক্ট বলেছেন, এবং আমি এই নিউজে দেখলাম যে এটা নিয়েও একটা রিড করা হয়েছে আর্টিকেল 116 বৈধতা নিয়ে। আমার মনে হয় সরকারের খুব দ্রুত এই হিয়ারিংটা এনশিওর করা দরকার। একটা কথা একটু মনে রাখবো, আমরা বাংলাদেশের প্রথম সংবিধান, আমি এটা নিয়ে কলাম লিখেছিলাম যে খুব 72-এর সংবিধান আওয়ামী লীগকে করতে দেখতাম, টকশোতে আওয়ামী লীগের লোকজনকে এই প্রশ্নটা করতাম প্রচুর। 72-এর সংবিধানে কিন্তু আর্টিকেল 116-এ রাষ্ট্রপতি ছিল না, এটা সুপ্রিম কোর্টের উপরে এক্সক্লুসিভলি ন্যস্ত ছিল। এরপর 4র্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান যখন একজন মধ্যযুগীয় বা রোমান সম্রাট হয়ে উঠতে চেয়েছিলেন, তখন তিনি এখানে শুধুমাত্র এটা রাষ্ট্রপতি করে ফেলেন। পরবর্তীতে এটা পরিবর্তিত হয়ে দুটো রাখা হয়। তার মানে 72-এর সংবিধানেই এটা সঠিক ছিল, সেটা হচ্ছে এটা এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে। কারণ আমরা বিচার বিভাগকে যদি পৃথকীকরণ সত্যিকার অর্থেই করতে চাই, এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের অধীনে থাকতে হবে। তাহলে আর্টিকেল 116 আমাদের সংবিধানের যে মূলনীতি, আর্টিকেল 22 রাষ্ট্র প্রশাসনিক অংশ হতে বিচার বিভাগকে পৃথক করার ব্যবস্থা করবেন। ইনফ্যাক্ট এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, আমাদের এটা মনে রাখতে হবে। আমরা যদি যুক্তফ্রন্ট 1954 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহার দেখি, সেখানেও এই দাবি ছিল। মানে আজকেও আমাদের এই দাবি করে বেড়াতে হচ্ছে এত বছর পর, 75 বছর পর। আপনারা যে কেউ যুক্তফ্রন্টের ইশতেহার দেখতে পারেন, সেখানে এটা লেখা আছে। এই বিচার বিভাগ পৃথকীকরণ ইশতেহারের পার্ট ছিল, আমরা এখনও সেটা করে উঠতে পারিনি। আমি মনে করি এই সরকারের খুব দ্রুত উচিত হবে
এই হিয়ারিংটার জন্য ব্যবস্থা নিতে পারেন, বা প্রধান বিচারপতি এই সিদ্ধান্তটা তিনি নেবেন, তিনি এটার জন্য এটাকে এগিয়ে আনতে পারেন। এটা খুবই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়, এবং এখানে যেহেতু সরকার একটা পক্ষ, সরকারও যাতে এটা নিয়ে কোনো রকম গড়িমসি না করে, আমরা খেয়াল রাখবো সরকার গড়িমসি করছে কিনা, সরকারের দিক থেকে কোনো গড়িমসি হচ্ছে কিনা। সব দিক যদি আন্তরিক থাকে এই হিয়ারিংটা খুব দ্রুত শেষ হতে পারে, এবং কোনো বিচারাধীন বিষয়ের রায় কি হতে পারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু আমরা যতটুকু বুঝি দীর্ঘদিন থেকে আমরা দেখছি আমাদের সমাজে এটা নিয়ে আলাপ আছে। 116 এইভাবে টিকে থাকতে পারে না সংবিধানে, কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনীয় বা নতুন কোনো ধারা বা অনুচ্ছেদও আসলে হতে পারে না। সেই বিবেচনায় এটা বাতিল হওয়া উচিত, এবং আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বিচার বিভাগ সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে স্বাধীন হবে। এবং একটু ছোট ফুটনোট যোগ করে রাখি, মোবাইল কোর্ট, এটা নিয়ে অনেক বলেছি, লিখেছিও, মোবাইল কোর্টও কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে থাকতে পারবে না। যেসব আইনে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে মোবাইল কোর্ট আইন রাখা হয়েছে, এটা অবিলম্বে বাতিল করতে হবে। বিচার কাজ বিচারকরা করবেন। কোনো কারণে কখনো মোবাইল কোর্ট ইটসেলফ কোনো ভালো কোর্ট না, কিন্তু যদি কোনো কারণে কখনো কোনো মোবাইল কোর্ট পরিচালনা করতেই হয়, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে করতে হবে। সেটা কখনো কোনোভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাজ না। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পৃথক বিচার বিভাগ চাই। আমরা এরকম একটা বিচার বিভাগ তৈরি করতে পারলেই যে আমরা অসাধারণ সব বিচার পেতে শুরু করব, এর উপরে কোনো নিয়ন্ত্রণ সরকার তারপরে করতে পারবে না তা বলছি না। সরকার তখন নানা রকম, যদি সে চায়, নানা রকম কারসাজির চেষ্টা করতে পারে, কিন্তু তারপরও এই সরাসরি নিয়ন্ত্রণ থেকে সরে আসাটা আমাদের অনেক অনেক ভালো ফল দেবে বলে আমরা বিশ্বাস করি। অন্তত স্ট্রাকচারালি আমরা এই পরিবর্তনটা চাই, সো দ্যাট পরবর্তীতে আমরা রীতি এবং আমাদের প্র্যাকটিসের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।